দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি আজ নজরে যে খবর, অর্থাৎ আজ দিনভর যে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর থাকবে সেই খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধিরা। অবশ্যই যে খবরে আমরা প্রথমেই নজর রাখবো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তারা এই বঙ্গে এসেছিলেন। সামনেই ২৪-এর লোকসভা নির্বাচন এবং এই মুহূর্তে সেই লোকসভা নির্বাচনকেই পাখির চোখ করে গতকালই যে রাজ্য বিজেপির কোর কমিটিকে নিয়ে বৈঠক করেছেন, সেই বৈঠকেই বেশ কিছু বার্তা দিয়েছেন অমিত শাহ, বেশ কিছু নির্দেশও দিয়ে গেছেন এবং বিজেপির যে আইটি সেল তাদেরকেও সাইবার যোদ্ধা বলে সম্বোধন করেছেন অমিত শাহ। তারা বলেছেন যে এই যে সাইবার যোদ্ধারা যারা রয়েছে বিজেপির, তাদেরকে আরো অনেক বেশি আগ্রাসী হতে হবে সোশ্যাল মিডিয়াতে। যেভাবে তৃণমূলের দুর্নীতির কথা, সেই দুর্নীতির কথা, তার পাশাপাশি কেন্দ্রের যে সমস্ত জনমুখী প্রকল্প, সেই প্রকল্পের কথাও আরো বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকবে। তার পাশাপাশি অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, তাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই দ্বন্দ্ব নিয়েই এই মুহূর্তে ফাইল হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিংকে সোমনাথ শ্যাম। সেই ঘটনার দিকেও আমাদের নজর থাকবে। তার পাশাপাশি ভিকি যাদব তৃণমূল কর্মী খুনের ঘটনাতে গ্রেফতার হওয়া পাপ্পু সিং, তাকে আদালতে পেশ করা হবে, সেদিকেও আমাদের নজর থাকবে। তবে আমরা সরাসরি প্রথমেই আমরা অমিত শাহের যে বৈঠক গতকাল তিনি করে গেছেন, সেই বৈঠকের দিকে আমরা নজর রাখি। গতকালই তিনি বৈঠক করে গেছেন, বেশ কিছু নির্দেশ দিয়েছেন। আমরা এই নিয়েই কথা বলবো এই মুহূর্তে। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, সামনেই ২৪-এর লোকসভা নির্বাচন, তার আগেই রাজ্য বিজেপির কোর কমিটিকে নিয়ে বৈঠক করে গেলেন, টার্গেট বেঁধে দিয়েছেন ৩৫টি আসনের। এই যে বৈঠক, তা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং এই বৈঠককে শাসক দল তৃণমূল তারাই বা কিভাবে দেখছে? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল এবং সেই দিকে তাকিয়ে কাল যে বৈঠক হয়েছে সেখানে টার্গেট বেঁধে দেওয়া ৩৫টি আসনের, এবং সের জন্য বিজেপির যে আইটি সেল, সেই আইটি সেলকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করার নির্দেশ দিয়ে গিয়েছেন অমিত শাহ, সেই সঙ্গে জেপি নাড্ডা। বিশেষ করে আমরা দেখেছি যে এ যাবৎ বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি যে বিজেপির আইটি সেল থেকে একাধিক রাজ্যের বিরুদ্ধে, বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন নেতামন্ত্রীর বিরুদ্ধে একাধিক পোস্ট এবং তার পাল্টা কিন্তু পোস্ট আমরা তৃণমূলের তরফ থেকেও দেখেছি। যেমন কয়েকদিন আগে অমিত শাহ তিনি যখন ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে এসেছিলেন, সেখানে আমরা দেখেছিলাম যে তৃণমূলের যে আইটি সেল বা সোশ্যাল মিডিয়া সেল, সেখান থেকে কিন্তু সারা কলকাতা জুড়ে সেখানে বিভিন্ন ধরনের ব্যানার পড়েছিল, যেখানে কিন্তু উল্লেখযোগ্য যে মোটা ভাই ভোট নাই। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে বিজেপির তরফ থেকেও কাল বৈঠকের পর যে পোস্ট করা হয়েছে, যে হীরক রানী বলে তির্যক মন্তব্য করা হয়েছে। একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রীকে সান্টা ক্লজ বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ফলত এই যে সাইবার লড়াই, এবং বিশেষ করে বিজেপির এই যে সাইবারের যারা কর্মী বা হতে পারে আইটি সেলের, তাদেরকে কিন্তু অমিত শাহ সাইবার যোদ্ধা বলে তিনি কালকে ব্যাখ্যা করেছেন এবং তিনি জানিয়েছেন যে ৩৫ আসন জেতা সম্ভব তখনই যখন আরও বেশি করে প্রচার সম্ভব হবে রাজ্যে, এবং সেই দিকে তাকিয়ে আইটি সেলকে আরও সক্রিয় হতে হবে। বিজেপি একদিকে যেরকম এই কথা বলছে, অন্যদিকে কিন্তু তৃণমূলও থেমে নেই, তারাও একই সঙ্গে তাদের আইটি সেলকে আরও সক্রিয় করার দিকে এগোচ্ছে। যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কিন্তু জানিয়েছেন যে ৩৫ আসন তো দূরের কথা, ৩ থেকে ৫টি আসন আদতেও বিজেপি পায় কিনা আসন্ন ২৪-এর যে লোকসভা নির্বাচন, সেই দিকে তাকিয়ে সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। কেননা এইখানে তাদের যে দল রয়েছে সেটি হচ্ছে ভরাডুবির দল। ফলত সেইখানে দাঁড়িয়ে নিজেদেরই নৌকো সামলাতে তারা বেসামাল, নিজেদের দলকে সামলাতে বেসামাল। মাঝে মধ্যে কর্মী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। আমি যেখানে রয়েছি মুরলীধর সেন বিজেপির যে অফিস, সেখানে মাঝে মধ্যে আমরা বিক্ষোভ ধ্বনিত হতে দেখি। ফলত সেইখানে দাঁড়িয়ে এই যে বক্তব্য বা বিজেপির এই যে টার্গেট বেঁধে দেওয়া, এটা আদতেও কতটা সম্ভব, যেখানে আমরা দেখেছি যে বিজেপির অন্দরে একাধিক বিরোধিতা। বিভিন্ন সময় আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, যাই বলো না কেন, অনুপম হাজরাকে নিয়ে বেকায়দা পড়া বিজেপি, কালকে তাকে বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া। ফলত এই কাজগুলো কিন্তু বিজেপিকে করতে হয়েছে এবং তার জন্য বা তার জেরে বিজেপিকে ব্যাপকভাবে অস্বস্তিতে পড়তে হয়েছে। আদতেও এই যে টার্গেট সেট করে দেওয়া, কেননা আমরা এর আগে দেখেছিলাম যে ২১-এর যে নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে প্রচুর হেভিওয়েট নেতা মন্ত্রীরা এসছেন বিজেপির, কিন্তু আঙ্গুর একটা দাঁত পর্যন্ত ফোটাতে পারেনি তারা এখানে রাজ্যে
সেখানে 200 পার বলা হয়েছিল, সেই ফল সবারই সামনে এসছে এবং তৃণমূল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করেছিল। ফলে সেইখানে দাঁড়িয়ে রাজ্যে যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে সেই জনমুখী প্রকল্পগুলোর দিকে তাকিয়ে মানুষ তৃণমূলকে আশীর্বাদ করবে বলে এর আগেও আমরা তৃণমূলের নেতা মন্ত্রীদের যে কটি সাংবাদিক বৈঠকে আমরা ছিলাম বা তারা সাংবাদিক বৈঠক করেছে প্রত্যেকটিতে কিন্তু তারা আত্মবিশ্বাসী যে বিজেপি এই মুহূর্তে নিজেদের কোন দল সামলাতেই ব্যস্ত, তারা দলকে চালাতে পারছে না, রাজ্যে তাদের কোনো অভিমুখ নেই, যে কারণেই বাইরে থেকে নেতা মন্ত্রীদের নিয়ে এসে এখানে শীর্ষ নেতৃত্বদের নিয়ে এসে এখানে দল সামলানো হচ্ছে বা দল সামলাতে হচ্ছে। ফলত এই যে টার্গেট বেঁধে দেওয়া, সেই টার্গেট বেঁধে দেওয়া আদতেও এই 35-এর যে লক্ষ্য সেটা আদতেও সম্ভব কিনা সেটা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে। তৃণমূল কিন্তু চুপচাপ বসে নেই, তারাও তাদের সোশ্যাল মিডিয়া সেলকে আরও সক্রিয় করছে এবং ইতিমধ্যে বিভিন্ন জেলায় জেলায় বলে দেওয়া হয়েছে, ব্লকে ব্লকে বলে দেওয়া হয়েছে যে যাতে সেখানে ব্যাপকভাবে তারা প্রচার চালায়, বিশেষ করে রাজ্যের যে জনমুখী প্রকল্প থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের কাছে যে বঞ্চনা, সেই যাবতীয় বঞ্চনার যেন চিত্র তারা যেন তুলে ধরে এবং তারা যেন আরও সক্রিয় হয়। একেবারে, এবং এই যে জনসংযোগ, সেই জনসংযোগের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জনমুখী প্রকল্প তা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য 24-এর নির্বাচনের আগে এই মুহূর্তে হাতিয়ার করতে চাইছে বিজেপি এই সোশ্যাল মিডিয়াকে। শুভঙ্কর, এই মুহূর্তে তুমি আপাতত সঙ্গে থাকো, অবশ্যই বৈঠকের দিকে তো আমরা নজর রাখলাম এবং এই বৈঠককে তৃণমূল খুব একটা গুরুত্ব দিতে যদিও চাইছেন, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আমাদের সঙ্গে আরো দুই প্রতিনিধি, মনা বীরবংশী একদিক থেকে রয়েছেন, অন্যদিকে আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি শুভ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছে। তবে এই মুহূর্তে আমরা বীরভূমের দিকে নজর রাখি, কারণ সেখানে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা তাকে কিন্তু বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই দলের বিরুদ্ধে যে ধরনের দল বিরোধী পোস্ট তিনি করছিলেন তার কারণেই কি এই কোপ। আজও আমরা দেখেছি যে অনুপম হাজরা তাকে যখন পদ থেকে সরিয়ে দেওয়া হলো তারপর তিনি একটু ফেসবুক পোস্ট করেছেন, নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। আমরা এই নিয়ে কথা বলি। মনা বীরবংশী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মনা, বারবার আমরা এই অনুপম হাজরা যাকে বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে সরিয়ে দেওয়া হলো, আমরা দেখেছি যে দল বিরোধী একাধিক মন্তব্য, একাধিক পোস্ট তিনি করেছেন, তার কারণেই কি এই কোপের মুখে পড়তে হলো তাকে? দেখো, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল কিন্তু মনে করছে। তুমি যে প্রশ্নটা করলে অভিক, সেটা হচ্ছে যে দল বিরোধী বা দলের যে শৃঙ্খলা সেটা অনুপম মেনে চলেনি বলেই কিন্তু মূলত তার বিরুদ্ধে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপির শীর্ষ নেতৃত্ব। তুমি জানো যে অনুপম হাজরা তিনি বিজেপির সর্বভারতীয় সম্পাদক ছিলেন, সেই পদে ছিলেন এবং সেই পদ থেকে মূলত কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে সেই পদ থেকে বহিষ্কার করেছে এবং গতকালকের সেই সিদ্ধান্ত নেওয়ার পর গতকাল গভীর রাত্রে অনুপম কিন্তু ফেসবুকে একটি পোস্ট করেছেন, যে পোস্টকে ঘিরে আবার নতুন করে কিন্তু জল্পনা শুরু হয়েছে। দেখো, অনুপম যেটি ফেসবুকে পোস্ট করেছেন, লিখেছেন, তিনি যেটা বলছেন যে পদ থেকে সরিয়ে দেওয়ার 3 ঘন্টার মধ্যেই বার্তা যে শর্ত মানলে আবার আগের মতো সব ঠিকঠাক, এবার আপনারা বলুন যে আমার কি করা উচিত। পরবর্তী পর্যায়ে আবার সেই পোস্টটাকে দেখলাম এডিট করেছেন অনুপম হাজরা, দিয়ে কি করা উচিত, সাধারণ মানুষের প্রতি যে পরামর্শ নেওয়া, সাধারণ মানুষকে যে বলা, মতামত জানানো, সেটি আবার তিনি ডিলিট করেছেন। অর্থাৎ এই যে পোস্ট অনুপমকে তুমি জানো যে তার জাতীয় যে নিরাপত্তা অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা তার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা অনুপম পেত। পরবর্তী পর্যায়ে কিছুদিনের মধ্যেই অনুপমকে তার যে সর্বভারতীয় সম্পাদক পদ বিজেপির সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। আরো একটি সূত্র বলছে যে অনুপমকে ইতিমধ্যেই দিল্লিতে তার যে বাংলো, সেই বাংলো ছাড়া নির্দেশ দিয়ে দিয়েছে দল। এই যে অনুপমের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল বিজেপির শীর্ষ নেতৃত্ব, এর নেপথ্যে বেশ কয়েকটি কিন্তু কারণ রয়েছে। প্রথমত হচ্ছে, তুমি জানো যে অনুপম বারবার করে, বিশেষ করে এ রাজ্যে সে কিন্তু স্লোগান তুলেছিল যে চোর মুক্ত বিজেপি চাই। কখনো অনুপমকে আমরা দেখেছি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের সম্পাদক অমিতাভ চক্রবর্তী, এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় সাংগঠনিক জেলার যারা সভাপতিরা রয়েছে অর্থাৎ বিজেপির দলের যারা ক্ষমতায় রয়েছে, বিজেপির দলের এ রাজ্যের যারা পদে রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক কিন্তু তোপ দেখেছিলেন অনুপম এবং বারবার বলেছিল চোরমুক্ত বিজেপি চাই। কখনো অনুভব করেছিল যে এরা সব সিন্ডিকেট চালাচ্ছে, এরা দুর্নীতির সঙ্গে জড়িত। এই যে বারবার এ ধরনের অস্বস্তিকর তার বক্তব্য বিজেপিতে স্বাভাবিকভাবেই বিজেপি কিন্তু চূড়ান্ত অস্বস্তিতে পড়েছিল তাদের দল। কারণ তুমি বুঝতে পারছো যে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে চলেছে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে অনুপম, তুমি জানো যে তার এই পোস্ট নিয়েই রীতিমতো কিন্তু দল অখুশি, অসন্তুষ্ট। তার জন্যই কিন্তু অনুপমের মাথার উপরে এই খাড়া কিন্তু উঠে এলো, সেটা কিন্তু বলা যেতে পারে। পাশাপাশি তোমাকে বলে রাখা ভালো
যে যেহেতু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তুমি জানো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার পশ্চিমবঙ্গে এসে তারা কিন্তু টার্গেট করেছে পশ্চিমবঙ্গে 35টি বেশি তাদের আসন চাই, কিন্তু এই টার্গেটের মাথায় রেখে অনুপমকে নিয়ে যদি দলে কাটা হয়ে যায় তাহলে তো খুবই মানে একেবারে তাদের কাছে বেদনাদায়ক। কারণ তুমি জানো যে সম্প্রতি শান্তিনিকেতন পৌষ মেলায় বিজেপির দুটি স্টল হয়েছে, একটি অনুপমার, একটি হচ্ছে রাজ্যের বঙ্গ বিজেপি স্টল, সেখানেও কিন্তু গৃহযুদ্ধ গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু সামনে এসেছে। দেখো অবশ্যই এটা একটা প্রথমত কারণ, আর দ্বিতীয়ত হচ্ছে কারণ হচ্ছে যে অনুপমের যে ব্যক্তি সংগঠন, অনুপমের যে কোনো সাংগঠনিক দিক থেকে অনুপম সে দক্ষ নয়, তার যে সংগঠন একেবারেই তার যে ভিড় দুর্বল, এটি কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন এটা কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে কিন্তু এই মেসেজটা গেছে। খুব স্বাভাবিকভাবেই অনুপমের বিরুদ্ধে এই ধরনের কিন্তু মূলত শাস্তিমূলক সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব নিয়েছেন। অবশ্যই এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা বীরভূমের যারা বিজেপির সভাপতি রয়েছেন, যিনি ধ্রুব সাহা বিজেপির, তিনি যেটা বলছেন তার প্রতিক্রিয়া, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যেমন কর্ম তেমন ফল, অনুপম যেরকম কাজ করছে সেরকম সে ফল পেয়েছে। আসলে কি জানেন, ধ্রুববাবু কটাক্ষ করে বলছেন অনুপমকে যে বাঁদরের গলায় মুক্তোর মালা, অনুপমের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে। অনুপমকে যে বাংলো ছাড়তে বলেছে সেটাও কিন্তু ধ্রুব সাহা দাবি করছেন। খুব স্বাভাবিকভাবেই এই যে অনুপমকে নিয়ে এবার অনুপম কোন দিকে পথ হাঁটবে সেটাও একটা বড় বিষয়। কারণ তুমি জানো যে বীরভূমের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ বলেছিলেন যে অনুপম খুব ভালো ছেলে, বিজেপির যে কৃষ্টি কালচার অনুপম মেনে নিতে পারছে না, তাই অনুপম এ ধরনের বিদ্রোহী করছে। খুব স্বাভাবিকভাবেই আগামী দিনে অনুপমের অবস্থান কোন দিকটায় যায়, কোন দিকে অনুপম কি তাহলে আবার তার নিজের দল, শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের, সেই দলে কি ফিরতে চলেছেন? আদৌ কি তৃণমূল অনুপমকে নেবে? এ ধরনের প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, বিশেষ করে যেহেতু অনুপম বোলপুরের ছেলে, বীরভূমের ছেলে, সুতরাং বীরভূমের রাজনৈতিক মহলে এই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠতে শুরু করেছে। সব মিলিয়ে অনুপমকে নিয়ে যে বঙ্গ বিজেপিতে একটা চূড়ান্ত অস্বস্তি, চূড়ান্ত একটা মানে সুখকর যে পরিবেশ নয়, সেটা কিন্তু বলা যেতে পারে। রফিক, একেবারে এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, অনুপম হাজরা তাকে যখন কেন্দ্রীয় কমিটি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তারপর বিজেপির জেলা নেতৃত্ব তারাও কিন্তু এই নিয়ে পোস্ট করেছেন, যেমন কর্ম তেমন ফল অনুপম হাজরা পেয়েছেন, এমনটাই করেছেন ধ্রুব সাহা। তিনি এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বলছি ধ্রুবদা, অনুপম হাজরাকে জাতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দিয়েছে, কি বলবেন? যেমন কর্ম তেমন ফল। কিরকম কর্ম এবং ফলের কথা বলছেন? কি ধরনের কর্ম এবং ফলের কথা বলছেন আপনি? বঞ্চিত লোকেদের ভাগ্য ঠিক করতে গিয়ে নিজে বঞ্চিত হয়ে গেছেন না, আচ্ছা, এই জন্য যেমন কর্ম সেরকম ফল। আপনাদের এটা বলুন। পার্টি এটা নির্দিষ্ট লাইনের উপরে চলে, এটা বিচার সিদ্ধান্তকে কেন্দ্র করে চলে। সিদ্ধান্তের বাইরে আমিও নয়, বুথ সভাপতিও নয়, রাজ্য সভাপতিও নয়, আর বাকিরা যারা আছে তারাও নয়। ধ্রুববাবু, একটা কথা বলুন তো, অনুপম কি আদৌ আপনাদের বিজেপির কোনো একজন সৈনিক ছিলেন আপনাদের দলে গিয়ে? বিজেপি পার্টিটাই বুঝতে পারেন না, উনি ভাবছিলেন এটা তৃণমূল। আর একটা বাংলায় প্রচলিত কথা আছে, জানি না এখানে সাজবে কিনা, বানরের গলায় মুক্তোর মালা দিলে বানর সেটার মর্যাদা বুঝে না। অনুপম, আপনি তো জানেন যে শান্তিনিকেতন পৌষ মেলায় অনুপম ব্যক্তি নামে স্টল করেছিল। দেখুন, ওনাকে অত হাইলাইট করার আমার মানে ইয়ে নাই, শিক্ষিত লোক, যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন। আর অনুপমকে নিয়ে কি বলবেন ধ্রুবদা? যেটা হচ্ছে অনুপমকে এই যে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া, তার জাতীয় সম্পাদক থেকে তাকে সরিয়ে দেওয়া, কি বলবেন আগামীতে? আপনি কি মেসেজ দেবেন? আমার কাছে যতটা খবর আছে, ওনার যেটা বাংলো সেটা ছাড়া চিঠি চলে গেছে। সুতরাং উনি নিজে আজকে ফেসবুকে একটা দেখলাম লেখা যে 3 ঘন্টার মধ্যে আমার কাছে বার্তা এসছে যে কিছু শর্ত মেনে চললে আবার আগের মতো
ঠিকঠাক। তার মানে উনি কিছু শর্ত মানে সেগুলো মানছিলেন না, উনি স্বীকার করেছেন। সুতরাং দলটাকে আগে বুঝুক, প্রথম শর্ত হচ্ছে বিজেপি দলটাকে বুঝুক, পার্টি কাউকে বাদ দেওয়ার জন্য নয়। পার্টি গঙ্গা জল, গঙ্গা নদী বয়ে যাচ্ছে, এখানে যারা মিশতে পারবে মিশে যাবে। এই খবরে তো আমাদের নজর থাকবেই, এছাড়াও আরো অনেক খবর থাকছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এরপর যে খবরের দিকে নজর রাখবো, সাংসদ বনাম বিধায়কের দ্বন্দ্ব। জগদলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, তাদের মধ্যে ঠান্ডা লড়াই ছিলই, কিন্তু জবে থেকে এই সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ ভিকি যাদব, তাকে খুন করার ঘটনা ঘটছে এবং সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে অর্জুন সিং এর ভাইপো পাপ্পুকে, তবে থেকেই কিন্তু তাদের মধ্যে এই যে দ্বন্দ্ব তা আরো চরম আকার ধারণ করেছে এবং এই মুহূর্তে ফাইল হুঁশিয়ারি দেওয়া হয়েছে অর্জুন সিংকে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই নিয়ে নির্দেশ দিয়েছে অর্জুন সিংকে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুই প্রতিনিধি, একদিক থেকে আমাদের সঙ্গে পরিতোষ রয়েছে, অন্যদিক থেকে আমাদের আরেক প্রতিনিধি শুভজিৎ রয়েছে। প্রথমেই শুভজিতের কাছে যাই। শুভজিৎ, যে দ্বন্দ্ব আমরা এর আগেও দেখে এসেছি, যে একদিকে জগদ্দলের বিধায়ক, অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ, এই দুজনার দ্বন্দ্ব, এরপর একটি ফাইল হুঁশিয়ারিও দেওয়া হয়েছে অর্জুন সিংকে। ঠিক কি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই মুহূর্তে কি অবস্থা? কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে বিধায়ক বরাবরই আক্রমণ করে যাচ্ছিলেন সাংসদকে এবং সেদিনকে একটি কর্মসূচি থেকে তিনি হুঁশিয়ারি দেন যে আমার কাছে একটি হলুদ ফাইল রয়েছে, সেই ফাইল খুললে সাংসদ অর্জুন সিংকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তারপরেই একের পর এক লাগাতার আক্রমণ, পাল্টা আক্রমণ চলে বিধায়ক এবং সাংসদের পক্ষ থেকে। দলের এই মুহূর্তে অস্বস্তি বাড়ছিল এই বিধায়ক সাংসদের দ্বন্দ্ব নিয়ে। অবশেষে গত পরশুদিন, গত সোমবার রাতে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি ফোন করেন সাংসদ অর্জুন সিংকে এবং বলেন মুখ বন্ধ রাখার জন্য। তারপর থেকে কিন্তু অর্জুন সিং মুখ বন্ধ রেখেছেন, কিন্তু বিধায়ক সোমনাথ শ্যাম, অর্থাৎ জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, তিনি কিন্তু গতকালও সাংবাদিকদের মুখোমুখি না হলেও তিনি টেলিফোন মারফত জানিয়েছেন যে খুব শীঘ্রই তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন। সেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে এখন হলুদ ফাইল প্রকাশ তিনি করবেন নাকি অন্য কোনো কথা বলবেন, এক প্রশ্ন এখন সেদিকেই। অভিজ্ঞতা। হ্যাঁ, কিন্তু শুভজিৎ, যে হলুদ ফাইলের কথা বলা হচ্ছে, সেই হলুদ ফাইলে কি রয়েছে সেই নিয়ে কি কোনো রকম কোনো ইঙ্গিত দিয়েছেন? দেখো, হলুদ ফাইলের কথা তিনি বলেছেন, সেই হলুদ ফাইলের মধ্যে রয়েছে সাংসদ যখন এর আগে বিধায়ক ছিলেন, অর্থাৎ 2019-এর আগে যখন তৃণমূল কংগ্রেসের হয়ে যখন এই ভাটপাড়া বিধানসভারই তিনি যখন বিধায়ক ছিলেন, তখন তিনি ভাটপাড়া পুরসভারও চেয়ারম্যান ছিলেন। সেই পুরসভার চেয়ারম্যান থাকাকালীন নাকি বেশ কিছু দুর্নীতি হয়েছে, তার সম্পূর্ণ তথ্য রয়েছে নাকি বর্তমানে যিনি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তার কাছে। এছাড়াও ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংক, সেই কোঅপারেটিভ ব্যাংকেও কিছু দুর্নীতি হয়েছে, সেই সব প্রমাণ তিনি রেখেছেন। এবং এছাড়াও ভাটপাড়া, জগদ্দল সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় যেসব খুনগুলি হয়েছে, তার খুনের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু যুক্ত থাকার অভিযোগ থাকতে পারে বলে জানিয়েছেন বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুন সিং এর বিরুদ্ধে। এইসব ঘটনা, এইসব ব্যাপারগুলোই কিন্তু প্রকাশ্যে আনার কিন্তু এক প্রকার কার্যত হুঁশিয়ারি আকারে কথা বলেছেন বিধায়ক সোমনাথ শ্যাম। একেবারেই শুভজিৎ, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। অবশ্যই এই ঘটনার দিকে তো আমাদের নজর থাকবেই, যেখানে অর্জুন সিংকে ব্যারাকপুরের সাংসদ, তাকে ফাইল হুঁশিয়ারি দিয়েছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। খুব শীঘ্রই সেই ফাইল ওপেন করা হবে এমনটাই বলেছেন তিনি। অবশ্যই এই খবর নিয়ে তো আমরা ফিরবই, এছাড়াও আরো অনেক খবর থাকছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় অভিযুক্ত পাপ্পু সিং, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং, তাকে আজকে আদালতে পেশ করা হবে। এই নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, ভিকি যাদব খুনের ঘটনায় অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং, তাকে গ্রেফতার করা হয়েছে, আজ আদালতে পেশ করা হবে, কি জানতে পারছো? দেখো, গত 21শে ডিসেম্বর পাপ্পু সিংকে সন্ধ্যেবেলা গ্রেফতার করা হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে তাকে ডাকা হয় এবং তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। 22 তারিখ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারক তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সেই 5 দিন আজকে পূর্ণ হচ্ছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু পাপ্পু সিংকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার আগে তোমাকে একটা কথা বলে রেখে দিয়ে যাই, গত 22 তারিখ আমরা যে চিত্র রেখেছিলাম আদালতের সামনে, যে অর্জুন সিং এর অনুগামী অর্থাৎ সাংসদ অনুগামীদের কিন্তু একটা ভিড় ছিল, আর প্রত্যেকের হাতে একটা প্ল্যাকার্ড ছিল। আজকে সেই প্ল্যাকার্ড দেখা যাবে কিনা সেটা হচ্ছে বিষয়। অপরদিকে
পুলিশের নিরাপত্তার দিকেও কিন্তু একটু নজর রাখার বিষয় রয়েছে, কারণ ব্যারাকপুর কমিশনারেটের স্পেশাল টিম যা রয়েছে, অর্থাৎ গোয়েন্দা বিভাগে যা খবর রয়েছে যে আজকে খুব কমের মধ্যে হলো 5 থেকে 6,000 মানুষের জমায়েত হতে পারে এই ব্যারাকপুর কোর্ট চত্বরে। এখন প্রশ্ন এদিকে যে আজকে পাপ্পু সিংকে কোর্টে প্রডিউস করার পর, অর্থাৎ আদালতে পেশ করার পরে কি পুলিশ তার কথা বলছে, কারণ যেন 5 দিনের মধ্যে দীর্ঘদিন ধরে, বিগত 5 দিন ধরে পাপ্পু সিং এবং পঙ্কজ সিং এর মুখোমুখি বসে জেরা করা হয়েছে। ঘটনা সম্পর্কে কি জানে পাপ্পু বা কেন তাকে পুলিশ ধরেছে, এই বিষয়গুলো কিন্তু পুলিশের কাছে একটি যথেষ্ট উল্লেখযোগ্য বিষয় রয়েছে। গত সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তরফ থেকে একটি স্পেশাল টিম, অর্থাৎ 5 জনের একটি বিশেষ টিম, তারা আসে বিকি যাদবের বাড়িতে, বিকি যাদবের পরিবারের সঙ্গে কথা বলেন, বিশেষ করে বলেন পাপ্পু সিং এর গ্রেফতারের পরে এই এলাকা থেকে তাদের কাছে কোনো রকম হুমকি যাচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশ কথাবার্তা বলে একেবারে। এবং এদিকে আমাদের নজর থাকবে, আজকে পাপ্পু সিং তাকে আদালতে পেশ করা হবে, অবশ্যই এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ, এতক্ষণ শুভজিৎ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। অবশ্যই এই খবরের দিকে তো আমাদের নজর থাকবেই। তবে এরপর মালদার চাঁচলেও সেখানে যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা, সেই ডাকাতির ঘটনার দিকেও নজর রাখি। ইতিমধ্যেই মালদার চাঁচলের ব্যবসায়ী সংগঠন তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই নিয়ে চিঠি দিয়েছেন। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি সরাসরি রয়েছেন, আমাদের সঙ্গে পরিতোষ রয়েছে। পরিতোষ, মালদায় সেখানে যে দুঃসাহসিক ঘটনার ঘটেছে, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনা মালদার চাঁচলের যে ডাকাতির ঘটনা, এক স্বর্ণ ব্যবসায়ীর যে জুয়েলারির দোকান সেখানে ঢুকে দুঃসাহসিক ডাকাতি ঘটে তারপর থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ঘটনার প্রায় 36 ঘন্টা কাটতে গেলেও কোনো রকম কোনো সফলতা পায়নি পুলিশ, কারণ পুলিশ যেটা জানাচ্ছে এখনো কোনো রকম কোনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের সূত্রে যেটা আমরা জানতে পারছি, এখনো এই গোটা ঘটনার জন্য যে ভিন রাজ্যের যোগ সেটাও পুলিশ ফেলে দিচ্ছে না, কারণ পাশেই রয়েছে বিহার সীমান্ত যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে 12 কিমি পেরোলেই স্বরূপগঞ্জের সীমানা, স্বরূপগঞ্জের সেই নাকা চেক পয়েন্ট পার করলে বিহারের আবাদপুর থানা এলাকা, এবং অন্যদিকে রয়েছে মালদার যে চাঁচল এলাকার যে ঘটনাস্থল, তার থেকে অন্য প্রান্তে রয়েছে উত্তর দিনাজপুরের ইটাহার থানা এলাকা, এবং এই থানা এলাকা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। এই দুই প্রান্ত দিয়ে কোনো প্রান্তে যেতে পারে এই দুষ্কৃতীরা, এমনটাও পুলিশ অনুমান করছে। গোটা ঘটনার সঙ্গে এমনটা পুলিশ ফেলে। হ্যাঁ, ব্যবসায়ী মহলের তরফে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির মাধ্যমে ব্যবসায়ী মহল, অর্থাৎ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, গোটা ঘটনা জানিয়েছেন। এর পাশাপাশি চাঁচলের যে ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবস্থা, এমনকি এই ধরনের ঘটনা না ঘটে এবং যে ডাকাতির ঘটনা ঘটেছে, এই ঘটনায় যে সমস্ত সামগ্রী ডাকাত দলের সদস্যরা নিয়ে পালিয়েছেন তাদের সেই সমস্ত সামগ্রীও যাতে উদ্ধার হয়, সেই সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। ব্যবসায়ী মহল অন্ততপক্ষে এটা জানাচ্ছে যে মুখ্যমন্ত্রীর প্রতি তাদের আশ্বাস রয়েছে, পুলিশ প্রশাসনের প্রতিও তাদের আশ্বাস রয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটে গেল থানা থেকে মাত্র পায়ে হেঁটে 5 মিনিটের যে রাস্তা, সেই রাস্তার মাঝে কয়েক মিনিটের ডাকাতি, তাতে কয়েক কোটি টাকার স্বর্ণ অলংকার নিয়ে চম্পট। একেবারেই পরিতোষ, এদিকে আমাদের নজর থাকবে, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। এতক্ষণ মালদার চাঁচল থেকে আমাদের সঙ্গে পরিতোষ, আমাদের আরেক প্রতিনিধি সঙ্গে ছিলেন। অবশ্যই এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে। আজ নজরের যে খবর এই পর্যন্তই। অন্যান্য খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।